জলিলের বিরুদ্ধে আদালতের সমন জারি। শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা, সংঘর্ষের রণক্ষেত্র। জানাবো বিএনপি জামায়াত বিরোধ বাড়ছে। এবং সর্বশেষ জানাবো 31st নাইটে বন্ধ থাকবে বার, করা যাবে না নাচ গান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনন্ত জলিলের বিরুদ্ধে আদালতে সমন জারি। ঢাকায় সিনেমার আলোচিত অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের বিরুদ্ধে গার্মেন্টস ব্যবসায় ওয়ার্ক অর্ডারের বিপরীতে বিল পরিশোধ না করার প্রতারণায় মামলায় প্রাথমিক সত্যতা পেয়েছে আদালত। ফলে অভিনেতাকে আদালতে হাজির হতে সমন জারি করেছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ পিবিআই এর দেওয়া প্রতিবেদনে আমলে নিয়ে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন। সম্প্রতি রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে জানিয়ে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ পরিদর্শক তাপস চন্দ্র পণ্ডিত। অনন্ত জলিল ছাড়া মামলার অন্য আসামিরা হলেন তার মালিকানাধীন পলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রির এমডি ও তার স্ত্রী জাহানারা বেগম। কোম্পানিতে বিভিন্ন পদে কর্মরত মোহাম্মদ শরীফ হোসেন, সাইকুল ইসলাম, মোহাম্মদ মিলন ও সাইদুল ইসলাম। জানা গেছে গার্মেন্টস ব্যবসায় ওয়ার্ক অর্ডারের বিপরীতে প্রায় $29,300 মূল্যের বিল পরিশোধ না করে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে 2023 সালের 26শে ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন শাফিল নওয়াজ চৌধুরী নামে এক ব্যবসায়ী। ওই দিনই মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে বাদীর জবানবন্দি গ্রহণ করেন। অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। পরে মামলা দায়েরের 1 বছরের মাথায় গত 27শে নভেম্বর এ প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তার আর্জিতে। বলা হয় 2022 সালের 17 অক্টোবর পলো কম্পোজিট কোম্পানির নামে বাদীর কাছে গার্মেন্টস সম্পর্কিত কিছু কাজের জন্য অর্ডার দেন আসামিরা। এরপর বাদী কাজ শুরু করে কাজের বিপরীতে প্রতিশ্রুত টাকা চাইলে আসামিরা তাকে কাজ চালিয়ে যেতে বলেন এবং এলসির মাধ্যমে টাকা দেবেন বলে জানান। পরবর্তীতে আরো বেশ কিছু কাজের অর্ডার দেন তারা। চলতি বছরের মার্চ পর্যন্ত সবগুলো কাজ আসামিদের বুঝিয়ে দেন বাদী। শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা, সংঘর্ষের রণক্ষেত্র। বাগেরহাটের মোল্লারহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বাগেরহাটের মোল্লারহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখনো পর্যন্ত 20 জন আহত হওয়ার খবর গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। শিক্ষার্থীরা জানায় বেলা 11:30টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালান। স্থানীয়রা তাদের সহযোগিতা করেছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। থানার সামনে ঘটনা ঘটলে পুলিশ নীরব ভূমিকায় ছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী আন্দোলনে খুলনা সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল, পথে আমাদের উপর হামলা করে অনেকে আহত হয়েছেন। ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে। আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদিন সম্পদ বলেন, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে, তবে কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, এর বিচার অতি দ্রুত করতে হবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে বলে হুঁশিয়ারি দেন তারা। বিএনপি জামায়াত বিরোধ বাড়ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি বক্তব্যে দল দুটির মধ্যে দূরত্ব স্পষ্ট হতে থাকে। গত রবিবার বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনার পর তাদের মতবিরোধ প্রকাশ্যে আসে। মূলত গণ অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক দখলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর বিএনপির বিরুদ্ধে সারা দেশে দখলদারিত্বের নানা অভিযোগ আনেন জামায়াতের নেতাকর্মীরা। গত রবিবার বিএনপি জামায়াতের বিরুদ্ধে ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনে। বিএনপি ও জামায়াতের মধ্যে দ্বন্দ্ব কোন্দলের ঘটনা আগেও দেখা গেছে, তবে এবারের মতো একে অন্যের প্রতি চরম বিষোদগার নিকট অতীতে দেখা যায়নি। এরপরেও দীর্ঘদিনে দুই মিত্র দলের সম্পর্ক ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় এ ব্যাপারে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি হননি দুই দলের নীতি নির্ধারকরা। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে বিএনপি ও জামায়াত ইসলামী রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে নানা বিষয়ে মতবিরোধ শুরু হয়। শেখ হাসিনার পতনের পর দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো তা নিয়েও নানা ধরনের আলোচনা রয়েছে।
অনেকে মনে করেন দুই দলের মধ্যে এমন মতবিরোধ বিভিন্ন সময় দেখা গেছে, তবে তাদের মধ্যে সম্পর্কের ইতি হয়নি। ফলে ভবিষ্যতেও দুই দলের মধ্যে যে সম্পর্ক উষ্ণ হবে না তা এখনই বলা যাচ্ছে না। গত রবিবার এক অনুষ্ঠানে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ব্যাংক সহ পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল, সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির সঙ্গে জামায়াতের লোকেরা জড়িত। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় জামায়াত। 2018 সালে নির্বাচনের আগে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা জাতিসংঘে মুনাফেকি কিনা বিএনপি নেতা রিজভীর প্রতি প্রশ্ন রেখে জামায়াতের বিবৃতিতে বলা হয়, জনগণ এই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি। জামায়াত কখনো মুনাফিকের আশ্রয় নেয়নি। রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতের এই বিবৃতি স্ক্রিনশট এবং জামায়াত আমি ডক্টর শফিকুর রহমানের 2018 সালের একটি নির্বাচনী পোস্টার দিয়ে তৈরি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়, 2018 সালের নির্বাচনে জামায়াতের দর কষাকষি করে 22 আসন বাগিয়ে নেয় জোট থেকে এবং সে নির্বাচনে ডক্টর শফিকুর রহমান নিজেও ধানের শেষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সঙ্গে জোট আর কার সঙ্গে মুনাফিকের কথা বলছেন আমির? রুহুল কবির রিজভীর বক্তব্যকে সমর্থন করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিএনপির প্রতি ইঙ্গিত করে জামাত যে ধরনের কথা বলে আসছে তাতে নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেওয়াটা স্বাভাবিক। বিএনপির অনেকের আশঙ্কা, অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে শাসন ক্ষমতায় থাকতে পারে। এক্ষেত্রে তারা গণ অভ্যুত্থানের নায়ক ছাত্র নেতাদের কারো কারো বক্তব্য ও তৎপরতার সঙ্গে জামায়াতের যোগসূত্র দেখতে পাচ্ছে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জামায়াতের এক ধরনের প্রভাব আছে বলে বলাবলি আছে। নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকার, জামায়াত ও ছাত্র নেতৃত্ব তিন পক্ষ বিএনপি বিরোধী প্রচারণায় নেমেছে। জামায়াতের নেতৃত্বে যে জোট গঠনের প্রক্রিয়া চলছে এটিও বিএনপিকে কোণঠাসা করার প্রক্রিয়া বলে মনে করছেন তারা। তবে জামায়াত নেতারা বলছেন, বিএনপির কর্মকাণ্ডে জনগণ ক্ষুব্ধ হওয়ায় তাদের জনপ্রিয়তা বাড়ছে, এতে বিএনপির ঈর্ষা হচ্ছে। বাম ঘরানার রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপি ভেতরে ভেতরে জামায়াত বিরোধী এক ধরনের অপপ্রচার চালাচ্ছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দুই দলের সম্পর্কের মধ্যে তিনি নেতিবাচক কিছু দেখছেন না, সম্পর্ক এখনো ঠিক আছে। তিনি বলেন, পরিস্থিতি ও পরিবেশ বিবেচনা করে সবার কথা বলা উচিত। আমরা এমন বিভাজন চাই না যাতে আওয়ামী লীগ কোনো ধরনের সুযোগ তৈরি করতে পারে। যারা এসব বিবেচনা করে কথা বলেন তারা নানা বক্তব্য দিতে পারেন। রাজনৈতিক বোদ্ধাদের বিশ্লেষণ হচ্ছে, বিএনপি ও জামায়াতে ইসলামী দীর্ঘদিন মিত্রতার সম্পর্ক আবদ্ধ ছিল। এতে আওয়ামীপন্থীরা বিএনপি জামায়াত একটি রাজনৈতিক অভিধা চালু করেছিল, যা থেকে প্রতীয়মান হতো বিএনপি ও জামায়াত এক ও অভিন্ন সত্তা, যা সত্য নয়। বক্তব্য বিবৃতিতেও বিরোধ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। মূলত তখন থেকে দুই দলের মধ্যে বাক যুদ্ধ শুরু। এর একদিন পর এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট বলেন, প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন